নমস্কার বন্ধুরা, শ্যাডো হাউসে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের প্রথম গল্প শুরু হচ্ছে। আশা করি আপনাদের ভালোবাসা ও সমর্থন পাওয়া যাবে। ভালো লাগলে অবশ্যই আমাদের নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন প্রেস করে এবং লাইক করে আপনাদের ভালোবাসা জানাবেন। সাথে অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এটি ক্লিক করলে পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ আমাদের গল্পের মধ্যে মজা, রহস্য অনেক কিছু আছে, কিন্তু আমাদের চ্যানেল কোনো অলৌকিক বা অপ্রাকৃতিক জিনিসকে সমর্থন করে না। আমাদের গল্পে যা কিছু আছে তা সবই কাল্পনিক, তার বাস্তবের সাথে কোনো মিল নেই। গল্পটি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা 50টি ভূতের গল্প বই থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে আমি পার্থ এবং বিভিন্ন চরিত্রে অজয়, সাহেব, গৌরব এবং জ্যোতির্ময়। শুরু হচ্ছে প্রেত আতঙ্ক। তখন শীতকাল। কোনো এক ছুটির দুপুরে আমি নবনির্মিত দোতলার ঘরে শুয়ে পত্রপত্রিকার পাতা উল্টাচ্ছি। এমন সময় আমার এক বন্ধু তারক এসে বলল, এই দেখ, এটা দেখেছিস? আমি চেয়ে দেখলাম খবরের কাগজে সম্পত্তি বাড়ি জমি বিভাগে ছোট্ট একটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন। বিজ্ঞাপনের হেডিং হচ্ছে ভুতুড়ে বাড়ি। নিচে লেখা আছে, ঘাটশিলাই কাশিদা অঞ্চলে আমাদের সাবেককালের বাড়িটা ভূতের উপদ্রবের জন্য বেচে দিতে চায়। সম্পূর্ণ খালি বাড়ি, সামান্য আসবাবপত্র যা আছে তা সমেত বাড়িটার দাম 5,000 টাকা। সব জেনে শুনে যদি কেউ কিনতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন। আজ থেকে 50 বছর আগে যে সময়কার কথা আমি বলছি, তখন 5,000 টাকার দাম ছিল অনেক। কাজেই 5,000 যখন বাড়িটা বিক্রি হচ্ছে, তখন নিশ্চয়ই বড় বাড়ি হবে। আমি কাগজটা দেখে উঠে বসে বললাম, বাহ, বেশ অভিনব বিজ্ঞাপন তো। আর বাড়ির মালিকও খুব সৎ লোক বলে মনে হচ্ছে। কেননা তিনি যখন সব কিছু জানিয়ে বাড়িটা বিক্রি করছেন, তখন নিশ্চয়ই কোনো জোচ্চুরি বুদ্ধি তার নেই। কিন্তু মুশকিল হচ্ছে, দেখে আমাদের লাভ কী? এত টাকা তো আমাদের নেই যে এ বাড়ি আমরা কিনব। অতএব কিনবে কে? ঠিক এই মুহূর্তে তারক বলে উঠল, বাড়ি কেনার লোকের কি অভাব আছে রে? মোহনের জেঠামশাই একবার ঘাটশিলায় বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন বিজ্ঞাপনটা তাকে দেখালে নিশ্চয়ই তিনি রাজি হয়ে যাবেন। আর ভৌতিক ব্যাপার স্যাপার যেগুলো, সেগুলো তাকে যুক্তিতর্ক দিয়ে নস্যাৎ করে দিলেই হবে। মুদ্রা কথা হচ্ছে এই সুযোগে ঘাটশিলাটা একবার ঘুরে আসা। প্রস্তাবটা চানাচুরের মতোই মুখরোচক। বললাম, আরে বাহ, বেশ বলেছিস তো। চল তবে এক্ষুনি যাই। আমরা দুজনে তখন খবরের কাগজের ওই অংশটার উপর লাল পেন্সিলে দাগ দিয়ে শিবপুরে মোহনদের বাড়ির দিকে চললাম। অপ্রত্যাশিতভাবে মোহনকে পেয়েও গেলাম। আসলে ছুটির দিন তো, এই সময়টা খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম করে। মোহনকে কাগজটা দেখাতেই ও একটু অবাক হয়ে গেল। তারপর বলল, বাহ, বেশ মজার ব্যাপার। ভূতের বাড়ি, এই কথা আগে থেকে জানিয়ে কেউ আবার বিজ্ঞাপন দেয় নাকি? লোকটার মাথা খারাপ নেই তো, নাকি বিজ্ঞাপনটাই ফলস? দেখ মোহন, এটা যখন বিজ্ঞাপন, তখন ফলস এটা কিছুতেই নয়। কেননা কার এত টাকা আছে যে খরচা করে এইসব ফাজলামি করতে যাবে? তা ঠিক, তবে জ্যাঠামশাই যা ভীতু লোক, তাতে এ বাড়ি উনি কিনতেই চাইবেন না। আরে বাবা, বুঝছিস না কেন? ভূত টুত ওসব বাজে কথা। আসলে ভদ্রলোকের সম্পত্তি অনেক, বিক্রি করতে চাইছেন, কিন্তু খদ্দের পাচ্ছে না। কাজেই চমক লাগানো বিজ্ঞাপনে কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। অনেক লোক তো আছে ভূতের নামে হাড়চোটা, তাদের ভেতর থেকে কেউ হয়তো জেদ করে বাড়িটা কিনেই ফেললো। এটা অবশ্য মন্দ বলিসনি। ঠিক আছে, এসেছিস যখন বস তোরা। জেঠামশাই সবে শুয়েছেন, উঠলেই খবরটা দিচ্ছি। তারপর বাড়ি কেনা হোক না হোক, দেখতে যাওয়ার ছলে 2-4 দিন ঘাটশিলা থেকে ঘুরে আসা যাবে এখন। আমিও তাই বলি, তোর জেঠামশাইকে যেভাবে হোক তুই রাজি করা।
আমাদের তিনজনের তাহলে রথ দেখা হবে আর কলা বেচে দুই হবে। আর যদি সম্ভব হয় তো এক রাত ভূতের বাড়িতে কাটিয়ে আসতে পারবো আমরা। ভূত সম্বন্ধে একটা অভিজ্ঞতা হবে আমাদের। সেই দুপুরে আমরা আনন্দে চুটিয়ে গল্প করে কাটালাম। তারপর বিকেলবেলা কাগজটা মোহনের জ্যাঠামশাইকে দেখাতেই লাফিয়ে উঠলেন তিনি। না না, ও বাড়ি আমি কিনবো না। আমি টাকা দিয়ে জিনিস কিনবো, ওই সব ঝামেলার মধ্যে কেন যাব আমি? কথাটা শুনে তারক বলে উঠল, না না জেঠামশাই, ওইসব ভূত টুত কিছু না, ওটা মানুষের দৃষ্টি আকর্ষণের একটা চমক মাত্র। তোমরা আজকালকার ছেলেরা ভূত প্রেত মানো না বটে, কিন্তু আমি মানি বাপু। কেননা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি। তাই বলি, কি দরকার বাবা ওই সবের মধ্যে যাওয়ার? এই সময় মোহন তারককে ফিসফিসিয়ে বলে, বলেছিলাম না জেঠামশাই এই বাড়ি কিনতে চাইবেন না। থাম থাম, আমি ব্যাপারটা দেখছি। জেঠামশাই, মোহনের কাছে শুনেছিলাম যে ঘাটশিলে একটা বাড়ি কেনার ইচ্ছে আপনার আছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। ঘাটশিলায় একটা বাড়ি কেনার ইচ্ছে আমার বহুদিনের। কিন্তু আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি। তোমরা তিনজনে দিন কত ঘাটশিলা থেকে ঘুরে এসো। আর যদি কোথাও ভালো কোনো বাড়ির খোঁজ খবর পাও তো দেখে এসো। পরে দরদাম করে কেনা যাবে খন। দেখলি মোহন, জেঠামশাইকে রাজি তো করে নিলাম। ভালোই হলো। অনেকদিন পর তিন বন্ধু একসাথে ঘুরতে বেরোবো, বেশ মজাই হবে। আমরা মনের আনন্দে ঘাটশিলা যাওয়ার জন্য তোড়জোড় করতে লাগলাম। পরদিন বেলা 11টায় নাগপুর প্যাসেঞ্জারে চেপে আমরা ঘাটশিলার দিকে রওনা হলাম। সন্ধ্যের পর যখন স্টেশনে নামলাম তখন চারিদিকে গুটগুট করছে অন্ধকার। ঘাটশিলা তখন এখনকার মতন শহর নয়, একেবারে বুনো জায়গা ছিল। এই সময় তারক বলল, নে নে মোহন, টর্চটা বার কর। হ্যাঁ, যা অন্ধকার, টর্চ ছাড়া এক পাও বাড়ানো যাবে না। যা বলেছিস। স্টেশন থেকে বেরিয়ে দেখি চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করেছে। অন্ধকারে আচ্ছন্ন পরিবেশটাই চাঁদের মৃদু আলোয় দিকবিদিক আরো রহস্যময় করে তুলেছে। দূরে একটি আলো জ্বলতে দেখা গেল। ওই আলো অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখলাম ওটা একটা চায়ের দোকান। মোহন বলে উঠল, চল একটু চা খাওয়া যায়। হ্যাঁ, এই ঠান্ডায় চা সিগারেট হলে মন্দ হয় না। কি কাকু, চা হবে? जरूर হবে। बैठिए आप लोग। कहाँ से আসছো বাবুরা? আমরা হাওড়া থেকে আসছি। আপনি কোথাকার? আপনার ভাষা শুনে তো এই অঞ্চলের মনে হচ্ছে না। सही पकड़े हैं। আমি বিহারের লোক আছি। 10 সাল পেহলে আমি কাসিদা এসেছি। তাহলে তো আপনি এই অঞ্চলের সব কিছুই জানবেন। হ্যাঁ, একটু একটু কথা আছে। কিধার যাবেন আপনারা? সিন্ধু বাবুর সাথে দেখা করতে এসেছি। আমার কাগজে বিজ্ঞাপন দেখে ওনার বাড়ি কিনবো বলে। কোন সা বাড়ি? আরে বাবা, বিজ্ঞাপনে সিন্ধু বাবুর যে বাড়ি বিক্রির উল্লেখ আছে সেই বাড়ি। हाय राम, वहाँ मत जाइए बाबूरा। वो बड़ी शैतानेर बाड़ी। वहाँ আরে ছাড়ুন তো মশাই, ওই সব গাল গল্পে ভয় পাওয়ার ছিল আমরা নয়। আমি পুড়ে যাওয়া সিগারেটে শেষ টানটি দিয়ে বললাম, এসেছি যখন তখন দেখেই যাব, দেখাই যাক না কেমন শয়তান। আচ্ছা কাকু, এখানে রাত কাটানোর জন্য কোনো বাড়ি পাওয়া যাবে? वहाँ देखिए टांगा वाला खड़ा है, उससे पूछिए। আমরা তিনজনে সেই ঘোড়া গাড়ির দিকে গেলাম।
এসে দেখি একটা বৃদ্ধ লোক গাড়ির উপর বসে আছে। তাকে তারক জিজ্ঞেস করলো, কাকু, রাত কাটানোর জন্য কোনো ভাড়া বাড়ির কাছে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ বাবু, পারবো পারবো, বসুন। এবার আমরা ঘোড়া গাড়িতে চেপে গন্তব্যের দিকে রওনা দিলাম। রাস্তাটি পুরো সংকীর্ণ, দুই পাশে শুধুই গাছের সারি। রাস্তার মধ্যে জনপক্ষীও দেখতে পাওয়া যাচ্ছে না। দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। একটু একটু ভয়ও হচ্ছে এই অন্ধকারে। কিছু মাইল যাওয়ার পর আমরা একটা ভাড়া বাড়িতে এসে পৌঁছালাম। রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরদিন সকালে আমরা তিনজনে সেই ভূতের বাড়িটা দেখতে চললাম। ঠিক হলো, বাড়ি যদি পছন্দ হয় তাহলে ওই বাড়ি জ্যাঠামশাইকে দিয়ে রাজি করিয়ে কেনাবো আমরা। আর যদি না হয়, এক রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে আসবো। খবরের কাগজে দেওয়া ঠিকানার খোঁজ করে আমরা বিজ্ঞাপনদাতার বাড়িতে এসে উপস্থিত হলাম। ভদ্রলোকের নাম সিন্ধুবাবু, কৃপাসিন্ধু রায়। আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন সকাল 9টা। বাড়ির চাকর এসে আমাদের বৈঠকখানার ঘরে এসে বসতে বলল। বসুন বসুন বাবুরা। সিন্ধুবাবু বাড়িতে আছেন? হ্যাঁ, কর্তাবাবু বাড়িতেই আছেন। আপনারা একটু বসুন, আমি ডেকে দিচ্ছি। আমরা বসলাম। একটু পরেই সর্বাঙ্গে শালমুড়ি দিয়ে মধ্যবয়সী সিন্ধুবাবু এসে বসলেন আমাদের সামনে। বেশ অভিজাত পরিবারের লোক বলে মনে হলো। তিনি স্মিত হেসে বললেন, কোথা থেকে আসছেন আপনারা? আপনাদের পরিচয়? তিনজনের হয়ে তারক বলে, আমরা হাওড়া থেকে আসছি। খবরের কাগজে আপনার দেওয়া বিজ্ঞাপন দেখে ওই বাড়িটা কিনতে চাই। অবশ্য বাড়িটা যদি পছন্দ হয়। কিন্তু ওটা তো ভূতের বাড়ি, ও বাড়ি কিনে কি করবেন আপনারা? আরে ভূতের বাড়ি সেটা তো আমরা জেনে আসছি। আর কিনতে চাই এই কারণে যে ও বাড়িতে আমরা বরাবরের জন্য থাকতে আসছি না। ভূতের বাড়ি ভূতেরই থাকবে। আমরা শুধু মাঝে মধ্যে দিন কতকের জন্য এসে একটু উপদ্রব করে যাব। সিন্ধুবাবু একটু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, একটু বসুন আপনারা। আপনাদের চা জল খাবার আসছে। তারপর আমার একজন লোক গিয়ে আপনাদের দেখিয়ে আনবে বাড়িটা। খানিক বসবার পরই চাকর এসে 1 প্লেট করে গরম হালুয়া এবং ধুমায়িত চা 1 কাপ করে আমাদের সামনে রেখে গেল। তারপর সিন্ধুবাবুর লোকের সঙ্গে চললাম বাড়ি দেখতে। কাশিদা এখান থেকে অনেকটাই দূরে, তবুও আমরা পায়ে হেঁটেই চললাম। সিন্ধুবাবুর যে লোক আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিলেন তার নাম রাখালদা। রাখালদা যেতে যেতে বললেন, আপনারা কলকাতা থেকে আসছেন তো? তা বলছিলাম কি, না রাখালদা, আমরা মোটেই কলকাতার লোক নই। আমরা হাওড়ার লোক, শিবপুরের বাসিন্দা। হাওড়া থেকেই আসছি। সে যেখানকার লোক হন না কেন, হাওড়া আর কলকাতা একই ব্যাপার। তা বলছিলাম কি, এ বাড়ি আপনারা কিনবেন না। দারুণ উপদ্রব এ বাড়িতে। আজ পর্যন্ত কেউ এক রাতও টিকতে পারেনি এখানে। সে কি? এসব বাড়ি দিনমানে ব্যবহারের জন্য, অর্থাৎ অফিস কাছারি ইত্যাদির জন্যই ভালো, কিন্তু থাকার পক্ষে এ বাড়ি উপযুক্ত নয়। কেন বলুন তো? শুনুন তবে, সিন্ধুবাবুরা এই অঞ্চলের অত্যন্ত প্রতিপত্তিশালী লোক। ঘাটশিলা এবং এর আশেপাশে বেশ কয়েকটি বাড়ি আছে এদের। কাশিদার এই বাড়িটি সিন্ধুবাবুদের সাবেককালের বাড়ি। ওর কাকার কাকিমার মধ্যে প্রায়ই খুব ঝগড়াঝাটি হতো। তা ঝগড়াটা কিনে? তা জানি না বাবু, তবে শুনেছি এই বিবাহ সূত্রে সিন্ধুবাবুর কাকা এক রাতে আগুনে পুড়ে আত্মহত্যা করে। সেই থেকেই উপদ্রব। তা কেমন উপদ্রব? ভীষণ সব অলৌকিক উপদ্রব দেখা যায় থাকে। তা উপদ্রব এমন চরম পর্যায়ে পৌঁছালো যে কাকিমা ঠিক করলেন গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে আসবে, কিন্তু সেখানেও নানা ঝামেলা। যাত্রাপথে ট্রেনের কামরাতেই কাকিমা স্বপ্ন দেখলেন কাকাবাবু তাকে ভয় দেখিয়ে গয়ায় যেতে মানা করছেন, কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়ে গয়ায় নেমে পান্ডা ঠিক করে সর্বাগ্যে চললেন প্রেতশিলায় পিণ্ডি দিতে। আর সেই সময়ে ডাঙা গেল ললিত ধাক্কায় উল্টে।
কাকিমার পায়ের হাড় ভেঙে হাসপাতালে গেলেন। কিডনি দেওয়া তো হলোই না, উল্টে 6 মাসের পর হাসপাতালে থেকে ভাঙা পা নিয়ে ফিরে এলেন ঘাটশিলায়। তারপর একদিন ছাদ থেকে পড়ে তিনিও মারা যান। সেই থেকেই ওই বাড়িতে কেউ থাকতে গেছে, সে নানা রকম ভয় পেয়ে পালিয়ে এসেছে। বলেন কি? হ্যাঁ, রাত দুপুরে এমন সব অলৌকিক কাণ্ড কারখানা হয় ওই বাড়িতে যে কোনো সুস্থ লোকের পক্ষে তার চোখ মেলে দেখার ব্যাপার নয়। এগুলো কি শোনা গল্প নাকি বাস্তবকে অনুভব করেছে? না না বাবু, শোনা গল্প কেন হবে? একবার টাটানগর থেকে একদল ছেলে জোর করে ওই বাড়িতে থাকবে বলে এসেছিল, কিন্তু পরদিন সকালে তাদের আর কাউকেই দেখা যায়নি। ঠিক এই কথা বলার পর তারক বলে ওঠে, সে কি ভূতেরা খেয়ে ফেললো নাকি তাদের? না না, রাত শেষ হওয়ার আগেই তারা পালিয়ে বাঁচে এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে পালিয়ে আসার কারণও জানায়। কি কারণ? তা বলতে পারবো না, তাই বলছিলাম কি দরকার ওই বাড়ি নিতে যাওয়ার। এর চেয়ে আমি যদি একটা বাড়ির সন্ধান দিই তো কোনো অসুবিধা আছে? বেশ তো, আগে দেখেই না এই বাড়িটা, তারপর যদি পছন্দ না হয় তখন আপনার বাড়িটাও দেখে আসা যাবে। এইভাবে কথা বলতে বলতেই আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছালাম। দূরে পাহাড়ের সারি, ছোট ছোট টিলা, ঘন শালবন, কি চমৎকার! তারই মধ্যে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে একটি পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি, বহুদিনের পুরানো, তবু আজও ব্যবহারযোগ্য। আহা, কি মনোরম সৌন্দর্য এই বাড়িটার। তারপর আমরা তালা খুলে ভেতরে ঢুকলাম। মোহন বলে, বাপ রে, যা অবস্থা বাড়িটার! বহুদিন ঘরে ঝাঁট পড়েনি, বাগানটাও আগাছায় পড়া। এই তো এক পাশে একটা কুয়ো আছে, চল দেখে আসি। ব্যবহার না হওয়ায় জলটা খুবই অপরিচ্ছন্ন। এই তো একটা মস্ত বটগাছও রয়েছে। বাড়িটা তো বেশ সুন্দর। এই বাড়ির 5,000 টাকা দাম না তো জলের দাম রে তারও। কি বলেছিলাম না, এই বাড়িটা কিনতে আসা আমাদের ভুল হবে না। কেননা অনেক জায়গা, বড় বড় ঘর, ছোটোখাটো রাজবাড়ি একটা। রাখালদা একটু মনমরা হয়ে বললেন, সে যা আপনারা ভালো বোঝেন তাই করবেন, পরে যেন দোষ দেবেন না আমাদের। আর একটা কথা, এখানে কোনো আলোর কানেকশন নেই, দোকান থেকে একটা হ্যারিকেন অথবা লণ্ঠন আনিয়ে রাখবেন। এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা। এরপর একসময় আমরাও আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্র যা ছিল তাই নিয়ে চলে এলাম এখানে। তারপর সারাদিন ধরে এ ঘর সে ঘর, নিচে ওপরে এই করতে লাগলাম। শোন মোহন, তুই পার্থকে নিয়ে নিচের সব ঘরগুলো একবার দেখে নে, আমি উপরটা দেখে আসি। তারক দোতলায় উঠে সব ঘরগুলো দেখার পর যখন কোণের শেষ ঘরটায় গিয়ে দেখে ঘরটার দরজা বন্ধ। দুবার জোরে ধাক্কা দেওয়ায় দরজাটা খুলে যায়। এরপর তারও ভেতরে ঢুকে বলল, বাহ, এই ঘরটা তো বেশ বাকি ঘরগুলোর থেকে সাজানো গোছানো। এই রুমটায় থাকার ব্যবস্থা করা যেতে পারে। এদিকে আমরা দুজন দুদিকের ঘরগুলো দেখতে শুরু করলাম। নিচের কোণার রুমটা খুলতেই ভেতরটা দেখে বললাম, বাপ রে, এখানে কি কোনো মানুষ থাকে নাকি? এ বাড়ি তো থাকার জন্য একেবারে অযোগ্য। এই, কে 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 ওখানে? আমি সামনে গিয়ে দেখলাম একটা বড় আকারের বাক্স মাটিতে পড়ে আছে, কিন্তু
এখানে তো কেউ নেই, তাহলে বাস্কাটা পড়লো কিভাবে? পার্থ, মোহন, কোথায় তোরা? উপরে আয়। আমি বাক্সটি তুলতে যাব ভাবছি, অমনি সময় তারকের ডাক শুনে দোতলার দিকে ছুটে গেলাম। মোহন সাথে এলো। কি রে, কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কেন? দেখ, এই রুমটা বেশ পরিচ্ছন্ন। কথাটা শুনে আমার মনে আশঙ্কা হলো, এত অপরিচ্ছন্নের মধ্যেও এই ঘরটা এত পরিষ্কার কেন? মনে মনে ভাবলাম, হয়তো সিন্ধুবাবু আমাদের থাকার জন্যই এই ঘরটা পরিষ্কার করে রেখেছেন। সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলে পেয়ে মনের ভাব এমনই হলো যে যেন বাড়িটা আমাদেরই হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু কৌতূহলী মানুষ উকিঝুঁকি মারতে লাগলো। আমরাও সবার জন্যই বাড়িটার অবারিত দ্বার রাখলাম। সবাই যখন শুনলো আমরা এই বাড়ি কিনতে চাই, তখন অবাক হয়ে গেল সকলে। সবাই এক বাক্যে বারণ করতে লাগলো এই বাড়িতে না থাকা বা এই বাড়ি না কেনার জন্য। তাদের মধ্যে থেকেই একজন বলে উঠল, বাড়িটা সত্যিই উপদ্রবের বাড়ি, না হলে কখনো এত কম দামে এত বড় একটা বাড়ি এখানে এতদিন খালি পড়ে থাকে? আমরা সব শুনলাম, কিন্তু তারকের এই বাড়িটা কেনার খুব ইচ্ছে। তাই সে তাদের বলে, তবুও আমরা নিজের একবার পরখ করে দেখতে চাই। যদি সেরকম খারাপ কিছু না ঘটে, তাহলে এই বাড়ি আমরাই কিনছি। অবশেষে আমাদের জেদ দেখে দু একজন একটু অন্য সুরে কথা বলল। তা একান্তই যখন কিনবেন আপনারা, তখন দু এক রাত এখানে থেকেই দেখুন। বাড়িটার বদনাম আছে ঠিকই, তবে সচরাচর কেউ তো থাকে না। এইভাবে মানুষজন সাহস করে এলে থাকতে থাকতে কি হয় কে বলতে পারে। দেখাই যাক না এতদিনে ভূতের উপদ্রব একটু কমেছে কি না। হ্যাঁ হ্যাঁ, সাহস করে থেকেই যান। তাছাড়া আমরা যখন জেনে গেছি, তখন আমরাও একটু সজাগ থাকব। যদি বেশি ভয়টয় পান তো ছাদে উঠে জোরে চেঁচাবেন, দলবল নিয়ে ছুটে আসবো সবাই। আমরা জানলা দরজা সব বন্ধ করে ঘরে আলো জ্বেলে তিন বন্ধুতে বসলাম। এই নির্জন বাড়িতে সত্যিকারের ভূত এলে কিভাবে মোকাবিলা করবি বলতো? সে ভূতরে তখন দেখা যাবে। সারাদিন ঘুরে ঘুরে শরীরটা আর নিচ্ছে না। অনেক রাত পর্যন্ত গল্প করার পর যখন দেখলাম কোথাও কিছু নেই, শুধু মশারি আওয়াজ, তখন তক্তা পোষে পাতা বিছানায় মশারি খাটিয়ে আমরা তিনজনে লেপ চাপা দিয়ে শুলাম। শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম। রাত তখন কত তা কে জানে। হঠাৎ ঝনঝন করে দরজায় শিকল নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমাদের। শিকল নাড়তে নাড়তে কে যেন ভারী কি গলায় বলল, এই যে কে আছিস ভেতরে, দরজা খোল। আমরা তিনজনেই উঠে বসলাম। কে 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 ওখানে? কে তা দেখতেই পাবি, দরজা খোল। আমরা উঠে গিয়ে দরজা খুললাম, কিন্তু কি আশ্চর্য, কোথায় কে? সব ফাঁকা। দালানের দরজাটাও খিল দেওয়া, যেমনকার তেমনই আছে। কে তাহলে কিভাবে এসে আমাদের ঘুম ভাঙালো? ভয়ে বুকের রক্ত হিম হয়ে এলো। একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠে শীত দাঁড়াবে। আমরা আবার দরজা বন্ধ করে শুতে এলাম, কিন্তু এসে দেখি কি অসম্ভব ব্যাপার। ঠিক এই মুহূর্তে তারক বলে ওঠে, এ কি, আমাদের তক্তাটা উল্টো দিকে ঘোরালো কে? আর বিছানাতে শুয়ে আছে কারা? দেখলাম আমাদের লেপটা মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। লেপটা এমনভাবে ঢাকা যে মুখ দেখতে পাচ্ছি না তার, শুধু মাথাটা দেখা যাচ্ছে। আর যত জোরে লেপটা তার গা থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছি, সে তত বেশি আঁকড়ে ধরতে লাগলো লেপটাকে। অবশেষে অনেকক্ষণ টানা হেঁচড়ার পর লেপটা এবার আলগা হয়ে এলো। বিছানা থেকে লেপটা উঠিয়ে নিয়ে দেখলাম কেউই নেই ভেতরে। আমরা তিনজনে আবার তক্তাপোষটাকে যথাস্থানে ফিরিয়ে এনে লেপের তলায় ঢুকলাম।
মোহন বলল, না ভাই, কাজটা ভালো করেনি। এতগুলো লোকের কথা ঠেলে এই বাড়িতে রাত কাটাতে এসে খুবই অন্যায় কাজ করেছি। এখন ভালোই ভালোই ফিরে যেতে পারলে বাঁচি। উফ, কি সাংঘাতিক! আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারলাম না। তারক বলল, সকালটা একবার হলে হয়। এর আগে সত্যি কথা বলতে কি ভূত প্রেত আমি বিশ্বাসই করতাম না, অথচ আজ যা দেখলাম একে মনের ভ্রম বলে উড়িয়ে দেওয়ার মতো নয়। এ বাড়িতে আর এক মুহূর্ত থাকা উচিত নয় আমাদের। আমরা ভয়ে জড়সড় হয়ে আরও কিছু ঘটে কি না দেখবার আশায় জেগে রইলাম। ঘুম তো এলোই না, ঘুমোতে সাহসও হলো না। ঘুমিয়ে পড়লে যদি আবার শিকল ঝনঝন করে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খটখট শব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন খড়ম করে পায়চারি করছে। দালানের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার যাচ্ছে আর একবার আসছে। তারপর আবার সেই ঝনঝন করে শিকল মারার শব্দ। সব ভয়ে আমরা তিনজনে জড়সড় হয়ে বসলাম। কেউ আর উঠলাম না দরজা খুলতে। শিকল ঝনঝন করে বেজেই চলল। তারপর আর শোনা গেল আবার সেই ক্রুদ্ধ কণ্ঠস্বর। কার আছে ঘরের ভেতরে? দরজাটা তো করে খুলতে বলছি, দরজা খোল। কে খুলবে দরজা? আমরা তখন আতঙ্কে নীল হয়ে উঠেছি ক্রমশ। কেই বা যাবে দরজার কাছে? উঠে দাঁড়াবার শক্তি যেন কারণ নেই। ক্রুদ্ধ কণ্ঠস্বর আবার শোনা গেল। কি রে, শুনতে পাচ্ছিস না? দরজা না খুললে কিন্তু ভয়ানক ব্যাপার হবে। কি করবি তুই? তুই কি করবি? খোল বলছি, না হলে ভেঙে ঢুকবো। বলার সঙ্গে সঙ্গেই দরজায় দমাদ্দম লাথি পড়তে লাগলো। অগত্যা উঠতেই হলো আমাদের। তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খিলটা খুলতেই দরজাটা শব্দে দুহাট করে খুলে গেল। মনে হলো কেউ যেন দূর থেকে জোরে ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিল। সে কি দারুণ শব্দ! গোটা বাড়ি কেঁপে উঠল একবার। কেউ কোথাও নেই। এই শীতে তখন ঘাম দিল আমাদের। এরপরে আর বিছানায় ফিরে যাওয়ার মতো মন বা সাহস কারণ নেই। সেখানেও তো সেই আগের মতনই একই খারাপ ব্যাপার ঘটতে পারে, অর্থাৎ কিনা লেপ নিয়ে টানাটানি। কি যে করি, পরস্পর মুখ চাওয়াচাই করছি। এমন সময় হঠাৎ আমাদের লণ্ঠনটাও কে যেন আছড়ে মেরে ভেঙে ফেলল। অন্ধকার, অন্ধকার, শুধুই অন্ধকার। ঘন অন্ধকারে ঢেকে গেল চারিদিক। আমরা সঙ্গে সঙ্গেই মনস্থির করে ঘরে ঢুকে অন্ধকারে হাতেড়ে হাতেড়ে যে যার ব্যাগ নিয়ে নিচে এলাম। মোহনের টর্চ ছিল। টর্চ জেলে হাত ঘুরতে তখন দেখলাম তখন রাত 2:30। এক্ষুনি পালাতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে ভয়ানক একটা কিছু ঘটে যেতে পারে। ওদিকে বারান্দার দরজাতেও তখন দমাদ্দম লাথি পড়তে শুরু হয়েছে। লাথির পর লাথি, আর তার সঙ্গে সেই প্রচণ্ড ধমকানি। খোল বলছি, খোল, না হলে ভালো হবে না। শিগগিরই খোল বলছি। আমরা কোনো রকমের দরজা খুলে এক লাফে বাইরের বাগানে এসে পড়লাম। তারপর পিছন ফিরে দেখি দালানের দরজার কাছে ঝলসানোর চেহারার ন্যায় এক মূর্তি দাঁড়িয়ে আছে। মানুষ তাকে বলবো না। মানুষ কখনো অত উপস্থিত হয় না, মানুষ কখনো অত দীর্ঘও হয় না, মানুষের চোখ দিয়ে কখনো অত আগুন বেরোয় না। আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে। বাগানের দরজার খিল খুলে বাইরে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। অদূরে একটি আদিবাসী বস্তি ছিল। বাকি রাতটুকু সেখানে কাটিয়ে ভোরের ট্রেনেই হাওড়ায়। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভুল ত্রুটি কিছু থাকে সেগুলি কমেন্ট করে জানাবেন।
পরবর্তী গল্পে আমরা সেই ত্রুটিগুলি সংশোধনের চেষ্টা করব। ধন্যবাদ।